FM আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস। FM আড্ডা ক্যাম্পাস চলছে ABC রেডিও FM 89.2 শুনছো সবাই, সমন্বয় আছি এবং আমার সাথে বেশ কিছু কিশোর কিশোরীরা আছে। কি অবস্থা? ভালো ভালো। এই তোমরা হ্যাশট্যাগ চিনো? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাশট্যাগ জিনিসটা কি আসলে? আমি নিজেকে মাঝে মধ্যে একটু ব্যাকডেটেড মনে হয়। আচ্ছা, যখন আমি দেখি মানুষ দেয় এবং কয়েকদিন আগে আমি খেলা দেখছিলাম এবং খেলা দেখার সময় ভাবলাম যে আমি হ্যাশট্যাগ দিই, বুঝছো? এবং তারপরে আমার মনে হচ্ছিল যে ও আচ্ছা, এটা কিভাবে ট্যাগটা কিভাবে করতে হয়, ও অ্যাড্রেস দিতে হবে নাকি? আমরা যে অ্যাড্রেস দিয়ে ট্যাগ করতাম তখন হচ্ছে ও মাই গড, এটা তো আমার ফ্রেন্ডদেরকে বললে সবাই বলছে ইউ নট সো কুল, এরকম একটা বিষয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাশট্যাগ নিয়েও কি আর একটা মজার কাহিনী আছে। কি আর আমাদের যখন কি আনন্দ হচ্ছিল তখন আমাদের পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সবার মানে যেসব মজার মজার এক্সপিরিয়েন্স গুলো আছে, যেসব মজার মজার স্মৃতিগুলো আছে সেগুলো তারা অবশ্যই ফেসবুকে পোস্ট করবে এবং যখন ফেসবুক পোস্ট করে দিবে তখন একদম স্ট্যাটাসের শেষে একটা হ্যাশ দিয়ে কি আনন্দ লিখে দিবে। যদি আমরা সেই কি আনন্দ লিখে দিই, যখন ওই কি আনন্দ ক্লিক করলেই আমরা কি আনন্দ হ্যাশট্যাগ সহ যত সব স্ট্যাটাস আছে সব একসাথে পেয়ে যাব। তারপর কি আনন্দতে সবাই কিরকম মজা করেছে, কিরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের সাথে সব একসাথে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের কি আর হ্যাশট্যাগের কাহিনী। আর এমনিতে হ্যাশট্যাগ হচ্ছে তো একটা হ্যাশ বসিয়ে দিয়ে সেটার সাথে যদি কোনো শব্দ যুক্ত করে দেওয়া হয়, হ্যাঁ সেই সিম্পল একটা শব্দ যুক্ত করে দেওয়া হলে সেটা একটা মানে কি বলা যায়, আমাকে হেল্প করো না তোমরা সবাই, এটা হাইলাইটেড হয়ে যায় এবং মানে ওইটা একটা আলাদা একটা পেজের মতো হয়ে যায় যে ওইখানে ওইটা ওই হ্যাশট্যাগ লিংকটাতে ক্লিক করলে হচ্ছে ওই হ্যাশট্যাগ দ্বারা হচ্ছে যা যা স্ট্যাটাস পোস্ট বা ছবি ছিল সব হচ্ছে একসাথে এসে পড়ে নিউজ ফিডে। সো একসাথে মানে একবারই পাওয়া যায় যে ওই জিনিসটা নিয়ে ধরো হ্যাশট্যাগ তুষার, তারপর তুষারকে নিয়ে কত মানুষ কি সব লিখছে, খারাপ খারাপ কথাগুলো লিখছে তুষারের নামে, সব আমরা একবারে পেয়ে যাবো। বিখ্যাত সব হ্যাশট্যাগ গুলো আছে, সেভ গাজা, তারপর হেল্প নেপাল। এই হ্যাশট্যাগ প্রবাবলি টুইটার থেকে আসছে, সর্ট অফ ওখান থেকেই টুইটার, তারপর ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক। আচ্ছা, এবং কালকে একটা মজার ঘটনা শুনছিলাম যে ডেভিড বেকহাম মনে হয় কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে মাত্র সাইন আপ করেছে এবং হওয়ার সাথে সাথে মনে হয় কত মিলিয়ন হয়ে গেছে এতদিনে। হ্যাঁ, মানে এতদিন পরে করলো এবং একদিনে মনে হয় কত মিলিয়ন চলে গেছিল। এবং তারপর ওর ছেলে একটা ভিডিও করছিল, তোমরা দেখেছো ওই ভিডিওটা? না দেখোনি? ওর ছেলের ভিডিওতে দিচ্ছিল যে ওর কত মিলিয়ন হয়েছে, ও পাশ দিয়ে মাথাটা বের করে বলে যে আইভ গট 52। ওর মুখটা ছোট হয়ে যায়, কালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের পেজে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে ইচ্ছে মতো লিখতে পারো আমাদের পেজে গিয়ে ABC রেডিও FM 89.2, অথবা আমার একটা পেজ আছে আর যে সমন্বয় SAMANNOY, সেখানে গিয়ে লিখতে পারো। আর এছাড়া যেহেতু ফেসবুক পেজের কথাই হচ্ছে, কিশোর আলোর ফেসবুক পেজটার কথা যেহেতু বন্ধুরা বলছিল যে সেখানে গিয়ে তোমার নিয়ম কানুন সবকিছু জেনে নিতে পারো এবং কানেক্টেড থাকতে পারো, রাইট? সো তোমাদের কিশোর আলোর পেজটা লাইক করতে হবে। কিশোর আলোর পেজের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/kishore.alo। ঠিক আছে, facebook.com/kishore.alo, KISHOR kishore.ALO, আলো, kishore.alo সার্চ করলে তোমরা পেয়ে যাবে, বা কিশোর আলো দিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে কিশোর আলো দেখে সার্চ করলেই চলে আসবে পেজটা, তাই না? হ্যাঁ, তো তারপর তোমরা নিয়ম কানুন জেনে নিতে পারবে। আচ্ছা, তো একটা জিনিস জানতে চাই, তোমাদের বাসা থেকে হ্যাঁ প্রথম থেকে কি সাপোর্ট করা হতো? রিপা, প্রথম থেকে সাপোর্ট করতো যে হ্যাঁ তুমি গান করো, নাচো, খেলাধুলা করো, নাকি না শুধু পড়ালেখা করতে হবে? প্রথম থেকে সাপোর্ট করতো না, প্রথম থেকে বলতো শুধু পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। তারপর আস্তে আস্তে দেখলো যে, তখন তুমি ভাবলে যে আচ্ছা, মানে দেখলো যে ওকে বলে কোনো লাভ নেই, ও তো শুনে না। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখলো, এটাই বুঝতে পারলো। পরে যখন কিশোরতে আসলাম, সবার সাথে মিশলাম, সবাইকে দেখে অনেক দিক থেকে অনুপ্রাণিত হলাম, তখন আম্মু বুঝতে পারলো যে না, তুমি পড়ালেখা ছাড়া অন্য বাহিরে। তো প্রথম দিন আসার সময় কি তোমাকে বকাঝকা দিয়েছিল? কেন যাবে তুমি, কি করতে যাবে, উফ পড়ালেখা করো, পরীক্ষা আছে? হ্যাঁ, প্রথম দিন আমি রাত্রে যখন বলেছিলাম তখন আম্মু বলেছিল না, যাওয়া লাগবে না, আমি যেতে দিব না। আচ্ছা, পরে আমি অনেক মন খারাপ করে বসেছিলাম। আন্টি আজকে শুনছে? মেবি। আসসালামু আলাইকুম আন্টি, আমি কিছু বলি নাই। আন্টি বাইরেই বসে আছে। না না, আমি কিছু বলি নাই, তুই পাচ্ছি। আচ্ছা, আম্মু তো শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছিল। হ্যাঁ, এবং আজকে নিয়ে এসেছে। রিফা আমাকে অবশ্য অ্যাপ্রিশিয়েট করতো যে পড়াশোনার পাশাপাশি আদার অ্যাক্টিভিটিসে যোগদান দিতে। তো তুমি গিটার বাজাতে তখন থেকে এরকম কিছু? কবে থেকে গিটার বাজাও? গিটার বাজাই হচ্ছে 5-6 থেকে, ক্লাস 5-6। হ্যাঁ, 5-6 বছর বয়স না, বয়স ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কিছু যোগদান নিয়ে বা এখানে আসা নিয়ে, মিটিং নিয়ে, সময় দেওয়া নিয়ে কোনো সমস্যা বা কোন ধরনের সাপোর্ট? আমার যেটা হচ্ছে যে মিটিং দেখা যায় মাসে একবার হয়, তো একবার যেতে হয়। এছাড়া নির্ধারিত দিন থাকে? হ্যাঁ, নির্ধারিত দিন থাকে, ওরা জানিয়ে দেয় ফেসবুক পেজে। আর এছাড়া লেখা পাঠানো যায়, কুরিয়ার সার্ভিস দিয়েও ইজিলি পাঠানো যায়। আচ্ছা, তো খুব যে সময় নষ্ট হয় তা না, মানে খুব অল্প শ্রম দিয়েও ভালোভাবে কাজ করা যায়, এরকম হচ্ছে বিষয়টা। তুষার,
আচ্ছা, তো তুমি নভেম্বর মাসে 2013 সালে নভেম্বর মাসে জয়েন করেছো, রাইট? এবং এক বন্ধুর সাথে তুমি এসেছিলে, রাইট? এবং তারপর তুমি এসে প্রথমবার এসে কি দেখলে? প্রথমবার এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন আমরা 2 জন আর আরো 5-6 জন ছিল, কাউকে চিনি না। তো আস্তে আস্তে দেখি যে রুমটা ভরে গেছে একদম, এবং রুমে ঠিক মতো বসারও জায়গা নেই, কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে। তারপর একটু পর আসলো হচ্ছে পাভেল মহিতুল আলম, যাকে এতদিন রসালোতে হচ্ছে নাম দেখে আসি, তো ইচ্ছা ছিল দেখার, তো পাভেল ভাইকে দেখলাম ফার্স্ট। তারপর হচ্ছে শিমু ভাই আসলো, শিমু নাসের। সো তারপর শিমু ভাইয়া অনেক কথাবার্তা বললো, পাভেল অনেক কিছু বললো, আমাদের কাছ থেকে আইডিয়া ছিল আর কি করা যায়, আমরা হচ্ছে আইডিয়া দিলাম। তো এইভাবে হচ্ছে মানে ফার্স্ট মিটিংটা যায়। কি ধরনের আইডিয়া? মানে কিশোরতে কি কি করা যায়, আর কিভাবে আরো ডেভেলপ করা যায়, আর কি কি লেখা যায়, এরকম। আচ্ছা, তো আমরা অনেকে দিলাম যে কার্টুন, অ্যানিমে রিভিউ, তারপর মিউজিক রিভিউ, তারপর হচ্ছে আরো কার কার লেখা আমরা চাই, এক্সপেক্ট করি কিশোর থেকে, বা কি কি আমাদের চিন্তা ভাবনা কিশোর নিয়ে। সো এই ধরনের আইডিয়া গুলি মেইনলি হচ্ছে মিটিং এর ডিসকাশন হয়। আচ্ছা আচ্ছা, তো তোমার সেদিন মানে তারপর মিটিং থেকে যাওয়ার সময় তখনই তুমি মাথা ঠিক করে ফেলেছিলে যে হ্যাঁ আমি থাকবো, রেগুলেটর পার্ট থাকবো নাকি? হ্যাঁ। কেন? কারণ ভালো লাগছে বেশি, প্লাস অনেকের সাথে পরিচয় হয়েছিল, অনেক ফ্রেন্ড হয়েছিল এখানে আস্তে আস্তে। তো এভাবে একটা মানে আলাদা একটা মানে ফ্যামিলি হয়ে গেছে পুরো কিশোর হলো এখন। আচ্ছা, ফ্যামিলি হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা বিশাল একটা কিয়া পরিবার, এখানে যে চায় সে ঢুকতে পারবে, কোনো সমস্যা। আচ্ছা, আমি যখন প্রথমে এসেছিলাম, হ্যাঁ অবশ্যই, ডিপেন্ডস অন দ্য ট্রিট। হ্যাঁ, আমি যখন প্রথমে এসেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তোবা অনেক কম মানুষ হবে আমার সমবয়সী। আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, এত মানুষ আমার বয়সী, সবাই এত পিচ্চি, তোমার ভাষায় পিচ্চি, আমার ভাষায় পিচ্চি। আমাদের মাঝে কিন্তু ও সবচেয়ে বড় পিচ্চি এখানে। আচ্ছা ঠিক আছে, আমার ভাষায় পিচ্চি। মানে তুমি ভাবছিলে যে আমি সবচেয়ে পিচ্চি হব এবং সবাই আমাকে খুব আদর করবে, তারপর যে দেখো না, আইসক্রিম খাবে। কিন্তু আমি গিয়ে দেখলাম যে না, আমার থেকে আরো দ্বিগুণ পিচ্চি মানুষজন আছে, না? তো ওরা তোমার থেকে চকলেট খায়, তুমি খাওয়াও না? খাওয়াই না, কিপটামি করি, বাট খাওয়াবো না। না, তুমি যে তোমার থেকে তো আমাদের শিখতে হবে, তাই না? আমার তোমাদের থেকে তো শিখবো, পাবিয়া। হ্যাঁ। সো কাজ করতে গিয়ে মজার কোনো ঘটনা, কোনো দুষ্টুমি বা মিটিং এ আসছো? দুষ্টুমি, আমার দুষ্টুমি আমি আসলে অনেক ভালো, আমি খুব একটা দুষ্টুমি। মানুষ মিটিং এ বসে কি হয়, খোঁজাখুঁজি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, গল্প হচ্ছে, না? মজার জিনিস হচ্ছে আমাদের মিটিং এ আসার একটা অন্যতম নিয়ম হচ্ছে মিটিং এ ঢোকার আগে তোমার লেখা দিয়ে নিতে হবে কিছু, লেখা ছাড়া ঢোকা যাবে না। তো একটা বস্তা থাকে, সেই বস্তাটা নিয়ে সচরাচর দাঁড়ায়, তুষারই দাঁড়ায়। তো তুষার সবগুলো লেখা কালেক্ট করে, এবং পরে একদিন যখন আমরা সেই খামগুলো ছিঁড়ে লেখাগুলো আর কি আলাদা আলাদা করি, তো তখন দেখা যায় নাকি সেদিন না আরেকদিন, হ্যাঁ। তো এর মধ্যে দেখা যায় অনেকগুলো খাম থাকে খালি। লেখার কি কোনো নির্ধারণ, মানে কোনো বিষয় নির্ধারণ করা থাকে? বিষয় কয়েকদিন নির্ধারণ করা থাকে, যেমন একদিন থাকে যে আজকে তোমরা ছুটি নিয়ে কোনো গল্প লিখবে অথবা কবিতা, যে কোনো ছুটি নিয়ে এরকম লিখবে, এরকম নির্ধারণ করা থাকে, অথবা যে কোনো ফিচারও লেখা যায়, যে কোনো তোমার ইচ্ছা মতো। আর তো সেটাই তো, আমরা যখন আর কি মাঝে মাঝে যখন খামগুলো খুলি, এর মাঝে দেখা যায় বেশ কিছু খাম থাকে খালি, সেটার ভিতরে কিছু নাই, অথবা থাকে হ্যাঁ কাগজ থাকে কিন্তু কাগজটা খালি। তো অথবা পাঠ্য বইয়ের কিছু অংশ হচ্ছে জাস্ট লিখে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা নিশ্চয়ই এই বুদ্ধিগুলো তুষার থেকেই দাও। তুষার বলছে আচ্ছা ঠিক আছে, দেখ আমার যেহেতু দেখো আমার কালেক্ট করতেই হবে, আমার দায়িত্ব এটা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি যে ওখান থেকে নিয়ে একটু লিখে দিদি। না, আমি সব সময় যে আইডিয়াটা দিই সেটা হচ্ছে যে যদি কিছু লিখতে না পারো তাহলে হচ্ছে জোকস নিয়ে আসো, আর কিছু একটা টিপস নিয়ে আসো। এটাই করে, কারণ আমি প্রত্যেক মিটিং এর আগে দেখি তুষার ছোট করে একটা জোকস লিখে সাথে সাথে বস্তা ফেলে ভরে দিচ্ছে। প্রত্যেকবার তুষার এই কাজটাই করে। ধরা তুষার, ধরা। ফাবিহা, তুমি জানি লাস্ট কবে লেখা দিছিলাম মিটিং এ আসার টাইমে? শুনো তুষার, বুঝছো আমি তো তাও একটা জোকস দেই, তুমি তো লেখা দাও না। আন্তঃকন্দল হবে না কিন্তু, আমাদের রুল কিন্তু আন্তঃকন্দোলন তো হচ্ছে না। না, এক অপরকে টন্ট মারা বন্ধ করতে হবে। না, এটা তো বন্ধ না। কেন বন্ধ? তুমি এখানে নিয়ম কানুন রাখো জীবন। এখন ঘটনা বের হচ্ছে, হ্যাঁ বলো। তুমি এখন একটু আগে বলো যে তুমি লাস্ট কবে লেখা দিয়ে ঢুকছিলা। শুনো তুষার, আমি লিখি না, আমি সবসময় টাইপ করি, তো তাই আমি ফেসবুক পেজে না, সেটা তো আমিও কিছু কথা গোপনই থাকুক না হয়। তুমি ওর সাপোর্ট না, কারণ জীবন ভয় পাচ্ছে যখন আমারটা বের হয়ে যাবে। আই সবাই ওরে ধরো তো, ঘটনা কি তোমার জীবন? ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কাগজে লেখা ছাড়াও আমরা চাইলে ইনবক্সে লেখা পাঠাতে পারবো। অনেকে দেখা যায় যে ইনবক্সে লেখা পাঠায়। আচ্ছা, এটা একটা প্লাস পয়েন্ট। ওখানে তো ফাঁকিবাজি করার কোনো চান্স নেই, ওখানে তার বলতে পারবে না যে মেইলটা ব্ল্যাঙ্ক চলে গেছে।
আরেকটা পাঠাও। আর মজার ব্যাপার হচ্ছে কি যখন আমরা লেখা বাছায় আসি তখন দেখি কি পুরো দেশ থেকে মানে সেটা কক্সবাজার হোক কিংবা বরিশাল বা পুরো দেশ থেকে লেখা আসে। তো সেখান থেকে যখন আমরা প্রত্যেকটা খাম খুলে খুলে লেখাগুলো দেখি তখন আসলে বুঝতে পারি যে সারা দেশের কিশোররা কিশোরকে কি পরিমাণ এবং কত পরিমাণ আছে এবং কত লিখতে পছন্দ করে তারা, এবং তারা লিখছে, তাদের মত প্রকাশ করতে তারা কত ইচ্ছুক। হ্যাঁ, তাই না? এবং তারা সবসময় তাদের লেখার সাথে একটা আলাদা অনুরোধ পত্র যোগ করে দেয় যে আমার লেখাটা যেন ছাপানো হয়, এবং সেখানে নানা রকম ভাবে তেল দেয়। তো এইসব পড়তে খুব মজা লাগে, তাই না জীবন? খুব ভালো লাগে জীবনের এগুলো দেখতে, খুব ভালো লাগে আসলে যে কিশোর আলো সারা দেশ থেকে এত সাড়া পাচ্ছে, এত মানুষ ভালোবাসছে কিশোর আলোকে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগে কিশোর আলো লেখা পাচ্ছে। অবশ্যই অবশ্যই। ঢাকার বাইরের ছেলেমেয়েদের সবসময় একটা অভিযোগ থাকে যে আমাদেরকে নিয়ে কখনো কোনো মিটিং হয় না অথবা কিছু হয় না এরকম, কিন্তু আপাতত আর কি কিশোর আলোটা ঢাকা কেন্দ্রিক আছে, বাট ভেরি সুন এটা হচ্ছে মানে বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় পসিবল সেখানে যাবে, সেখানেও মিটিং হবে। চট্টগ্রামে, যেমন চট্টগ্রামে অতি শীঘ্রই আমরা যাব, যদি সেখানে লাইক একটা কমিউনিটির মতো ফর্ম হয়ে যায়, একটা গ্রুপের মতো যে মিটিং করার মতো বা এরকম একটা, তারপর হচ্ছে সেটা যখন আমাদের পাঠানো হবে, আমাদের জানানো হবে, তখন হচ্ছে কিশোর। আচ্ছা, তো মানে সময়ের সাথে সাথে ধীরে ধীরে আসলে জিনিসটাকে একটু ছড়ানো হচ্ছে। ঢাকা কেন্দ্রিক শুরু হয়েছে কিন্তু আস্তে আস্তে আরো বিস্তার হচ্ছে। আমাদের মিটিং গুলো ঢাকায় হয়, বাট লেখা কিন্তু প্রচুর আসে ঢাকার বাইরে থেকে আসছে, রাইট? এবং লিখার একটা জিনিস যেটা আমরা গত ঘন্টায় বলছিলাম যে আসলে লিখা সাবমিট করা যাবে তোমার যদি বয়স 21 এর মধ্যে থাকে। বয়স কোনো ম্যাটার না, কিন্তু তোমাদের সেকশনে ম্যাটার আছে, না আমাদের সেকশনেও ম্যাটার না, বয়সের কোনো ব্যাপার নেই, কিন্তু লেখাটা অবশ্যই শিশু কিশোর উপযোগী হতে হবে। আচ্ছা, শিশু কিশোর উপযোগী হতে হবে লেখাটা। তো লেখা আসলে লেখার কালেকশন নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, শুধু মিটিং এ অ্যাটেন্ড করতে 20 বছর পর্যন্ত বয়সের সীমা, আর লেখা আপনি যে কেউ পাঠাতে পারবে, যে কোনো কেউ পাঠাতে পারবে, যারা মেম্বার না তারাও পাঠাতে পারবে। এবং শিশু কিশোর উপযোগী হতে হবে লেখাটা। এই তো তো এখনো যারা শুনছো, যে বন্ধুরাই শুনছো, ঢাকার ভেতর থেকে হোক না কেন বা ঢাকার বাইরে থেকে হোক না কেন, যেই শহর থেকেই শুনছো না কেন, তোমরা চাইলে লিখে পাঠাতে পারো। হ্যাঁ, আর অনেকে ভাবে কি কিশোর মিটিং কি নাকি আহামরি জিনিস, রকেট সায়েন্স বা অনেক লজ্জা পাওয়ার ব্যাপার বা অনেক কঠিন একটা জায়গা, কিন্তু ব্যাপারটা সেরকম না। সবার প্রথম দিকে এরকম মনে হতে পারে যে তোমরা কি আবার স্কুলে গিয়ে ভাব মারো নাকি? না না, আমরা কখনো ভাব মারি না, আমরা অ্যাকচুয়ালি ভাব মারি না, আমাদের এসে এইগুলো, এই তুমি কিশোর আলোতে কাজ করো, এই তুমি কিশোর আলোতে করো, মানে ভাবটা কি চলে আসে না? চলে আসে, একটু চলে আসে না? তোমরা আবার এরকম ভাব মারো না? আমরা নিজেকে যথাসম্ভব তখন তো গিয়ে দেখাও যে এটাকে রকেট সায়েন্স, তখন তো বুঝাও যে দেখো এটাকে তো রকেট সায়েন্স, এটা তো অনেক কঠিন একটা জায়গা। আসলে তাদের বোঝাই যে হ্যাঁ ব্যাপারটাকে বাইরে থেকে দেখতে মনে হয় অনেক কঠিন বা অনেক কড়া কিছু, কিন্তু যখন মিটিং রুমে প্রবেশ করবে তারা, মানে তখন আসলে তাদের আশেপাশের জগৎটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, যে আসলে বোঝা যায় যে কি পরিমাণ মজা হচ্ছে বা মানে পরিবেশটা কি পরিমাণ স্বাভাবিক, পরিস্থিতিটা কি পরিমাণ কমফোর্টেবল। তারা মানে যখন মিটিং এ তারা আসে তখনই তারা বুঝতে পারে। ওকে, হ্যাঁ, মিটিং এ একবার ঢুকতে পারলেই, মানে আসতে পারলেই তারা বুঝতে পারবে। এগুলো নিয়ে আমরা আরো গল্প করবো, ছোট একটা বিরতি নিব এখন। আবার অনেকগুলো লেখা আছে, অনেকেই লিখছে, সেগুলো পড়বো, একটু পরে এসে পড়ছি। সাথে থাকো, শুনতে থাকো এবিসি রেডিও FM 89.2 FM 89.2 FM আড্ডা ক্যাম্পাস FM আড্ডা ক্যাম্পাস চলছে এবিসি রেডিও FM 89.2। শুনতে সবাই কিশোর আলোর কিশোর কিশোরীরা আছে আজকে, একদম আলোয় আলোকিত করে ফেলছে আমাদের স্টুডিওকে। হ্যালো, কি অবস্থা? হ্যাঁ, ভালো। আচ্ছা, তোমরা কি টিভি দেখো? হ্যাঁ। কতটা দেখো? আমি একেবারেই দেখি, আমি খেলা দেখি শুধু। মানে রিপা মানে পড়ালেখা বাদ দিয়ে সব টিভি ছেড়ে বসে থাকে, ডোরেমনে বসে থাকে সারাদিন। হ্যাঁ, আমি কার্টুন দেখি, প্রচুর কার্টুন দেখি। আমি বাংলাদেশি খেলা দেখি। বাংলাদেশে খেলা দেখো? আর কেউ কিছু? আমি হচ্ছে ক্রিকেট, ফুটবল আর রেসলিং, এই তিনটা দেখি। জাস্ট রেসলিংও দেখো? হ্যাঁ। কেন? আচ্ছা, তোমার ইচ্ছে। আচ্ছা, তো এর মাঝে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টস দেখা হয়? হ্যাঁ, খেলার মাঝে প্রায় অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, ওগুলাই দেখি। সেগুলোই সবচেয়ে বেশি দেখা হয়। ক্রিয়েটিভ কিছু মনে হয়, ভালো কিছু লাগে অ্যাড দেখে? হ্যাঁ, ভালো লাগে, আইডিয়াগুলো অনেক মজার শৈলী অনেক ভালো হয় বাংলাদেশের অ্যাডগুলোর। তাই? হ্যাঁ। তোমাদের কি নিজের থেকে কোনো আইডিয়া আসে, আচ্ছা আমি এরকম একটা অ্যাড বানাতাম, বা এই অ্যাডটাকে আমি উল্টে এরকম বানিয়ে দিতাম, এরকম হলে ভালো হতো, এরকম কিছু কি মনে হয়? আসে তো মাঝে হ্যাঁ, এবং সেটা করা হয় কি কাগজে কলমে? হ্যাঁ, আমরা কিশোরতে প্রচুর করি এরকম। তাই? হ্যাঁ, যখন কিশোরে কোনো স্পেশাল কোনো দিন হলো বা কারো কোনো স্পেশাল বার্থডে হলো কিশোর ভলেন্টিয়ারের, বা কিংবা আমাদের রিসেন্টলি আনিসুল হকের জন্মদিন ছিল আমাদের, তো সেখানে আমরা আনিসুল হকের স্যারের জন্য আমরা আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, একদম খবর পড়া স্টাইলে এরকম ভাবে। সেরকম করে দেখো, তোমরা ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কেন বলছি? কারণ তোমরা কয়েকদিন পরে ইউনিভার্সিটি ঢুকবে, একজন তোমরা সবাই ঢুকবে, রাইট? তো ইউনিভার্সিটিতে একটা লেভেল আছে, ইউনিভার্সিটি পরে তো তুমি একদম প্রফেশনাল লেভেলে চলে আসলে, রাইট? তো ইউনিভার্সিটিতে একটা কম্পিটিশন হয়, সেটা হচ্ছে অ্যাড মেকার বাংলাদেশ,
ঠিক আছে, অ্যাড মেকার। অ্যাড মেকার বাংলাদেশ 2015 রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে 3 জন সদস্যের দল একাধিক এতে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। চট্টগ্রামের জন্য রেজিস্ট্রেশন শেষ সময় 10ই মে এবং অন্যান্য সব জেলার জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় 30 মে। বিস্তারিত জানতে ভিজিট করো NSUES ফেসবুক পেজে। ঠিক আছে, বিস্তারিত জানতে, ডিটেলস জানতে ভিজিট করো NSUES এর ফেসবুক পেজে, সেখানে গিয়ে তোমরা জেনে নিতে পারবে। চট্টগ্রামের জন্য আবারও বলছি 10ই মে হচ্ছে রেজিস্ট্রেশনের শেষ ডেট এবং অন্যান্য জেলার জন্য রেজিস্ট্রেশনের শেষ ডেট হচ্ছে 30 মে। সো সেখানে অ্যাড মেকার হবে। আপাতত অ্যাডের ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমরা রাইট ট্র্যাকেই আছো, এরকম বানাচ্ছো, উল্টাপাল্টা করছো, তারপর ইউনিভার্সিটিকে দেখা যাবে অ্যাড মেকারে চলে যাবে, তারপরে ইচ্ছে মতো একটা অ্যাড বানাবে, পাকে মাথায় উঠিয়ে দিয়ে মাথাকে পায়ে উঠিয়ে দিয়ে তারপর বলবে যে এটাই হচ্ছে এটাই, তারপর দেখা যাবে আরে ক্রিয়েটিভ তো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা গান শুনি এবং গানটা শুনতে শুনতে আমরা চলে যাবো বিকেল 4টার খবরের আয়োজনে। ঠিক আছে, চটপট গানে যাই। কোন গানটা শুনছি? ব্ল্যাক আমার পৃথিবী। আচ্ছা, রিফাত গাইছে? ঠিক আছে, চমৎকার। আমার পৃথিবী ব্ল্যাকের গান কভার করছে রিফাত। গানটা শুনতে শুনতে বিকেল 4টার খবরে চলে যাচ্ছে। 4টার খবর পর আবার ফিরছি, সাথেই থাকো, শুনতে থাকো। ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে, মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে, বুকের গভীরে নদীর কুয়াশা কুয়াশা পাথরের উপর বসে দেখছি সবই, তাকিয়ে আছে মৃত্যু এপারে, জীবনের সুতীব্র উল্লাস দেখিয়া আমি সাদা রোদে ভাসছে সবই, পায়ে পায়ে ফিরে আসি আবার, নিভুতে বুনি দুঃখেরই গান, অনন্ত আগুনে পড়ে অনিদ্র চোখ আমার বিবেক পড়ে সূর্যের নিচে তাকিয়ে আছে মৃত্যু এপারে, জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি সাদা রোদে ভাসছে সবই। FM আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস শুনছো ABC রেডিও FM 89.2। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেল 4টার পর খবরে। বিকেল 4টার খবরের পর চলে আসলাম FM আড্ডা ক্যাম্পাসে কিশোর আলোর শিক্ষার্থীদের সাথে, কিশোর আলোর মেম্বারদের সাথে আজকের ক্যাম্পাস চলছে। কি অবস্থা? হ্যাঁ, ভালো। শিক্ষার্থীরা ভালো আছো? আমাদের ব্ল্যাকবোর্ডটা কোথায়? কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে ব্ল্যাকবোর্ড, তাই না? চকটা কোথায়? চকটা মাউস, চকটা মাউস আর কিবোর্ড, মাউস আর কিবোর্ড। স্যার আমরা তো ভালো আছি, আপনি ভালো আছেন তো স্যার? জি জি জি, আপনি আমার পাশে কবে আসলেন? হ্যাঁ আপনি এইভাবে তাকেন না, কিন্তু আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে নতুন এক কিশোর বন্ধু যোগ করেছে, তার নাম হচ্ছে কাব্য। হ্যালো কাব্য। হ্যালো, কি অবস্থা? এই তো চলছে, পরীক্ষার মানে যত প্রকার প্রেশার নেওয়া সম্ভব নিয়ে চলে আসলাম। আচ্ছা, পরীক্ষার যত প্রকার প্রেশার নেওয়া সম্ভব নিয়ে চলে আসলে। কোত্থেকে নিয়ে চলে আসলে? DRMC। কি পরীক্ষা? ফিনান্স। তুমি কিসে পড়ছো এখন? আমি 11-এ কমার্স নিয়ে পড়ছি রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো এখন আমাদের ইয়ার ফাইনাল চলছে, তাই আমি আজকে একটু লেটে জয়েন দিলাম এখানে। আর ইয়ার ফাইনাল চলছে? জি। পরীক্ষা কেমন হচ্ছে?
পরীক্ষা আজকেরটা বাদে তো বাকি সবগুলো ভালোই দিলাম। মানে আজকেরটা বাদ দিয়ে আজকেরটা কতটা খারাপ হয়েছে? আজকেরটা প্রায় খালি খাতা জমা দেওয়ার সমান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই যে তাহলে ওই যে ওই লেখাগুলো যখন সাবমিট করতে হয়, ব্ল্যাঙ্ক চিঠি যে সাবমিট করা হয়, কাব্য হচ্ছে একজন, বা মাঝে মধ্যে যে কবিতা আরেক জায়গা থেকে লিখে কয়েকটা লাইন, আসলে কাব্য ভাই বুঝতে পারছে না। না না না, আমি শুনেছি রেডিওতে, তখন আমি আগে থেকে শুনেছি। আচ্ছা, যে বিষয়টা এই জন্য ওর গলাটা এখন শুকিয়ে গেছে, ধরা পড়ে গেলাম। না না, আমি হয়তো লেখা আনি, আর যদি না আনি তাহলে আমি গেটের মধ্যে যদি থাকে তুমি না আমার ভাই, তুমি না আমার বোন, ওই তো তখন হয়ে যায়। আমরা ট্রিটের কথা বলি, যে আমি না তোমাকে গত সপ্তাহে ট্রিট দিলাম, আমি তোমাকে গত দিন ট্রিট দিলাম, এই হয় আচ্ছা আচ্ছা, আমাকে কবে দিবা ট্রিট? আগে আপনি দিবেন, তারপর কেন এই যে এগুলো কি? আরে ভাইয়া তো শেষে দিতেছে, বুঝতেছ না? হ্যাঁ না, ওই ওকে আমার পাশে থেকে সরাও, জীবনকে সরাও। আচ্ছা, সবার পরিচয় একজন একজন করে আবারও জেনে নিব। তুষার, কি করছো? মাইলস্টোনে ইন্টার সেকেন্ডারি পড়ছি। আর কিশোর আদালতে লেখালেখি, রিপোর্টিং আর ভলান্টিয়ারিং। ওকে। কাব্য রেসিডেন্সিয়াল মডেল কলেজে 11 পড়ছি, আর মিউজিকের সাথে আছি। মিউজিকের সাথে থাকার জন্য কিশোরতে ঢুকেছিলাম। আচ্ছা, মিউজিকের সাথে থাকার জন্য কিশোরতে ঢুকেছিলে। আচ্ছা, আমরা ওর থেকেও একটু বিস্তারিত শুনবো। তারপরে আমি ফাবিহা বিকনেসাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি, কিশোর আলোর সাথে আছি, লেখালেখি করছি, ভলান্টিয়ারিং করছি। ওকে। আমি সৈয়দ রিফাত, ঢাকা সিটি কলেজে, এখন কিশোরের সাথেও আছি। চমৎকার। আমি রিপা, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ক্লাস 8, আমি কিশোরের সাথে আছি, ভলান্টিয়ারিং করছি। চমৎকার। আমি জীবান, এসএসসি নামক অগ্নি পরীক্ষা দিলাম, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আমি কিশোরের সাথে যুক্ত এবং সেখানে ভলান্টিয়ারিং সহ অভিনয়, তারপর আবৃত্তি, এরকম নানা রকম সৃষ্টিশীল কাজ করি। আচ্ছা, একদম কিশোরদের আলোকিত ঝড় বয়ে যাচ্ছে আজকে এবিসি স্টুডিওর ভেতরে। তাই একটা ঝড়ো নিউজ দিয়ে দিতেই হয়, সেটা হচ্ছে এখন রবির নতুন সিম কিনলে উপহারের ঝড়। এখন রবির নতুন সংযোগে 512 টাকা সমমূল্যের ইউনিলিভার বান্ডেল, এছাড়াও 29 টাকা রিচার্জে রবি থেকে রবি আধা পয়সা প্রতি সেকেন্ড ও রবি থেকে অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেট এবং 100% ইন্টারনেট বোনাস। আরও আছে আনলিমিটেড ফ্রি ফেসবুক অথবা 2 GB ইন্টারনেট, একদম উপহারের ঝড়। তাই রবির নতুন সিম কিনে আজই লুফে নাও উপহার, জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি জানিয়ে দিলাম, আমাদেরকে অনেক বন্ধুরা SMS করছে, তাদেরগুলো সেগুলো একটু পড়ে ফেলি নাকি? ওকে ওকে। আচ্ছা, শাওন লিখেছে, লিখতে পারি, এটা আমরা পড়েছিলাম। মোহাম্মদ আবি লিখেছে, কেমন আছেন, লাভ ইউ, বাট কি কিসে ফ্রেন্ডের মানে কি ভাইয়া? ফ্রেন্ডের মানে তুমি ডিকশনারিতে যাও, বা যদি গুগল থাকে ফ্রেন্ড লিখে তুমি সার্চ দিলে ওটার অনেকগুলো অর্থ আসবে, সেটা দেখতে পারো। ঠিক আছে। রিভেন লিখেছে, হাই সমন্বয় আই, আমি কিন্তু আঙ্কেল না, আমাকে চিনবেন না, আমি হলাম আপনাদের নতুন বন্ধু না, তাহলে তুমিও আঙ্কেল হবা। তুমি যদি আমার বন্ধু হও তাহলে তোমার আঙ্কেল হতে হবে, আর না হলে আমার আঙ্কেল থেকে উপাধিটা চেঞ্জ হতে হবে। আচ্ছা, আর শাওন লিখেছে, আমার কোথায় যোগ দিতে হবে, আমি যোগ দিতে চাই। আপাতত ক্যাম্পাসে যোগদান হয়ে গেছে তোমার। আর কিশোর আলোতে যোগদান করতে হলে কি করতে হবে? কিশোর আলোতে যোগদান করতে হলে খুবই সহজ একটা উপায়, তোমার ফার্স্টে কিশোর আলোর পেজে যেতে হবে। পেজে গিয়ে সেখানে একটা মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশনে ক্লিক করে তোমার নিজের ইনফরমেশন পাঠাতে হবে। ইনফরমেশন বলতে তোমার নাম, তুমি কোথায় পড়ছো, আর তুমি কিশোর আলোতে কি কাজ করতে চাও সেটা মেইনলি, তুমি লেখালেখি করতে চাও নাকি কোনো ভলান্টিয়ারিং কাজের সাথে যুক্ত থাকতে চাও সেটা, এবং তোমার একটা ছবিটা অবশ্যই নর্মাল, খালি যেন তোমার ফেস চেনা যায় এরকম অবশ্যই একটা ছবি পাঠিয়ে দিতে হবে। তাহলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশনের পরে তুমি আরো ভালোভাবে যদি কিশোর আলোর সাথে যুক্ত থাকতে চাও, আমাদের প্রতি মাসের দ্বিতীয় শনিবারে একটা মিটিং হয়। মিটিংটা কিশোর আলোর প্রতি মাসের দ্বিতীয় শনিবারে, দ্বিতীয় বা তৃতীয়, হ্যাঁ ম্যাক্সিমাম। এবং সেটা কখন থেকে কখন হয়? সেটা বিকালে হয় 3টা থেকে 6টা। আজকে তো হচ্ছে না, আজকে আমাদের শনিবারে আজকে আমাদের কিশোর আলো বুক ক্লাবের মিটিং আছে। আমাদের বুক ক্লাবটা নতুন খুলেছে, মানে যারা যারা বই পড়তে পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য মূলত আমাদের কিয়া বুক ক্লাবটা খুলেছে। তো আমাদের এরকম এখানে নিয়ম আছে এরকম যে আমরা আলাদা আলাদা কয়েকটা গ্রুপ হয়ে গিয়েছি বুক ক্লাবের ভিতরে, আমাদের আলাদা গ্রুপের একটা নামও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ছেলেরা মেয়েরা একে অপরের সাথে বই আদান প্রদান করছে, এক সপ্তাহ সময় নিচ্ছে, সময় নিয়ে তারা একে অপরের বইগুলো পড়ছে, বই সম্পর্কে আরো বেশি জানছে। তো আজকে 3টা থেকে আমাদের ছিল বুক ক্লাব, একটা বুকস এক্সচেঞ্জ প্রোগ্রাম টাইপ ব্যাপার। হ্যাঁ নাকি? হ্যাঁ, বাট এটা পাঠ্য বই না। হ্যাঁ অবশ্যই। কি বই? যে কোনো জ্ঞানমূলক গল্পের উপন্যাস এরকম বই। আচ্ছা, আমি বুঝতেই পারছিলাম আমি, সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, ফাবিহা যেহেতু বলছিলে, ফাবিহা এবং রিফাত বলছিলে, নিয়ম কানুনগুলো কি আমরা একটু জেনে নিব, যেহেতু মিটিং এ যাওয়ার কথা উঠেই এসেছে। আর ফেসবুক, যদি কারো ফেসবুক আইডি না থাকে, সে তার ফ্রেন্ডের কাছ থেকেও পাঠাতে পারবে তার ইনফরমেশন, আইডি ইউজ করে। আচ্ছা, ফ্রেন্ডের আইডি আমি করেছিলাম, মানে তাই বলে অন্যের আইডি অন্য কিছু, মানে তার পারমিশন নিয়ে তাকে বলে দাও পাঠিয়ে। হ্যাঁ, আচ্ছা। আর
নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে যে তোমার অবশ্যই 20 বছরের মধ্যে হতে হবে, এর বড় হলে হবে না। মিটিং অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, মিটিং অ্যাটেন্ড করতে হলে এবং ভলান্টিয়ারের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে কাগজে কলমে না, মানে তোমাদের আমার মতো হতে হবে, সার্টিফিকেট অনুযায়ী আমার মতো 20 বছরের কম হতে হবে, তাহলে তোমরা যুক্ত হতে পারবে, যেমন আমি হয়েছি। তোমার বয়স এখনো 20 বছরের কম হয় নাই, কিক দেওয়ার পর হবে। ও আচ্ছা আচ্ছা, ফিট দেওয়ার পরে আমার বয়স 20 বছরের কম হবে না। না, এখন তোমার বয়স যেমন 20 আছে না, তো তোমরা যদি যত বেশি ট্রিট দাও সেই অনুযায়ী তোমার বয়স আমরা কমিয়ে দিব, কমতে থাকবে না। আচ্ছা আচ্ছা, এখানে কিছু নিয়ম কানুন আছে আর কি, বুঝছো? এই কিশোর কিশোরীদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো মেনে চলতে হবে। দেখো কাশি চলে আসছে অলরেডি, কি টেনশনে আছি, বিশেষ করে এই যে জীবান আমার পাশে এসে বসে, কি আজব বিষয়। আচ্ছা জীবান, তুমি বলছিলে আবৃত্তি করতে চাও বা কিছু একটা কৌতুক আমি করতে চাচ্ছি আমি। তো আমি সেটা আমি একদম কিশোরদের যখন প্রথম মিটিং অ্যাটেন্ড করেছিলাম তখনই আমি আমার এই কৌতুকাভিনয় করেছিলাম, আর সেখান থেকে মূলত সবাই আমাকে চিনতে পেরেছে, সবাই আমাকে জানতে পেরেছে। তো এটা আমার জন্য মোটামুটি একটা স্পেশাল জিনিস। আচ্ছা ওকে, চমৎকার। একাই করবে? হ্যাঁ, একাই করব। ঠিক আছে, কি নিয়ে এটা, কার লেখা? সেটা হচ্ছে, এটা কারোর লেখা নয়, এটা একটা মানে জাস্ট একটা প্যারোডি টাইপ। জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর আছে, তো কবরের প্যারোডি একটা কৌতুক অভিনয় করবো আমি, সেটা এরকমই। আচ্ছা, খুব বেশি প্যারোডি না তো? খুব বেশি প্যারোডি সেটা আপনাদের রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে। খুব বেশি প্যারোডি না করি, জসিমউদ্দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ফাইন, শুনতে থাকি। তো এক জায়গায় আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে, তো আবৃত্তি অনুষ্ঠানের মেইন যে কবিতাটি নির্ধারিত হয়েছে সেই কবিতাটি হচ্ছে জসিমউদ্দিনের কবর কবিতাটি। তো সারা দেশ থেকে নানা রকম মানুষ এসেছে, নানা শ্রেণীর মানুষ এসেছে, নানা প্রকারের মানুষ এসেছে এই কবিতাটি আবৃত্তি করার জন্য। তো ঘটনা হচ্ছে এরকম যে প্রথমেই উপস্থাপক স্টেজের মধ্যে একজনকে ডাকলেন কবর কবিতাটি আবৃত্তি করার জন্য। তো যিনি স্টেজে উঠলেন তিনি ছিলেন যে আমাদের মোটামুটি অনেক সম্মানিত রাজনীতিবিদ, তিনি ছোটবেলা থেকে রাজনীতি করে আসছেন, তিনি ছোটবেলা নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তো এখন তিনি কবর নাটকটি আসলে কবর কবিতা আসলে কিভাবে আবৃত্তি করবেন আমি সেটি দেখাচ্ছি। আচ্ছা ওকে। কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাইয়া রাখছি, তুই নয়নের তলে কবর কবর। ভাই ভাই আপনি থামেন, আপনি তো চিল্লায় পুরো সব ফাটিয়ে দিচ্ছেন। আরে মিয়া কি কন, আমি চিল্লায় ফাটিয়ে দিতেছি মানে? আপনি আমার চেনেন? হ্যাঁ, আপনি আমার চেনেন না? চিন্তা কতক্ষণ কেন? ভাই ভাই আপনার মাথাটা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে তারপর আবৃত্তি করেন, আস্তে আস্তে তো করা যায়। ওই আপনি আমরা চিনেন নাকি? আমি কোন দল আপনি চিনেন? দল না চিনে আপনি আমার কথা কইতে আসেন। আর শোনেন, এখানে যত সব রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেগুলো বিরোধী দলের ষড়যন্ত্র, বুঝছেন আপনারা? আপনারা ওই সব দলের কানপাত করবেন না, আপনি আমাকে দলের কথা শুনবেন, আমাদের দলের কথা শুনলে দেশে শান্তি আইব, দেশে স্বস্তি আসবে। তো এরকম করে অনেকটা রাজনীতিবিদ কবর কবিতাটি আবৃত্তি করলেন। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে যেই লোকটি আবৃত্তি করতে আসেন কবর নাটকটি, তিনি হচ্ছেন 70 বছর বয়স্ক বুড়ো মানুষ। তো তিনি সারাক্ষণ পান চিবান, আর পানের পিক, তার একজন বদভ্যাস আছে যে পানের পিক তিনি এদিক ওদিক পিক করে ফেলিয়ে দেন। তো তিনি আসলে কিভাবে কবর কবিতাটি আবৃত্তি করবেন? হ্যাঁ, কবর জসিমউদ্দিন, ওই হানা তোর দাদির কবর, ডালিম গাছের তলে, তোর দাদির কবর কিন্তু আমার কবর না। 30 বছর ভিজাইয়া খাড়া 1 2 3 4 30 বছর ভিজাইয়া রাখছি, 2 ননে জলে, এক চশমা পরে আসছি, জল তো বাইরে হয় না। আচ্ছা, তো এইভাবে একজন বুড়ো মানুষ কবর কবিতাটি আবৃত্তি করলেন জসিমউদ্দিনের। তো এখন যেই লোকটি আসবেন তিনি হচ্ছেন সমাজের বিশিষ্ট রকস্টার, তিনি আসলে রক গান করেন, প্রচুর জায়গায় রক গান করে করে ফাটিয়ে ফেলেন। তো তিনি এখন কবর কবিতাটি যেভাবে আবৃত্তি করবেন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে দিয়া রে, 30 বছর ভিজাইয়া রাখছি, 2 নয়নেরই জলে দিয়া রে, কবর দে কবর দে কবর দে রে দাদি, কবর দে রে, কবর দে রে দাদি, কবর দে রে। ওই তোরা চিল্লাস না কেন? আচ্ছা, তো এভাবে একজন রকস্টার কবর কবিতাটি আবৃত্তি করলেন। তো এখন শেষমেশ যিনি আসলেন তিনি হচ্ছেন আমাদের সমাজের হিজড়া শ্রেণীর মানুষ, তিনি একজন হিজড়া। তো তিনি এখন কবর কবিতাটি যেভাবে আবৃত্তি করবেন, এই কবরে কবর, কোথায় কবর? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রাখছি 2 নয়নের জলে, কবরে কবর, কোথায় কবর? আচ্ছা, তো ইনি আমাদের কবর কবিতাটি আবৃত্তি করছিলেন। এখন কবর কবিতাটি যিনি আবৃত্তি করতে আসবেন তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক। তিনি কবর কবিতাটি কিভাবে আবৃত্তি করবেন? ভাই সব, এখন আপনারা দেখবেন জসিমউদ্দিন পরিচালিত, জসিমউদ্দিন প্রযোজিত, জসিমউদ্দিন অভিনীত কবর।
এটা হচ্ছে আমাদের জীবান সাহেব। হ্যাঁ, তো এতক্ষণ যাদের কান একদম পেকে গেছে এবং এতক্ষণে যাদের কান একদম নাই হয়ে গেছে তাদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখিত। আমি নিজেও জানতাম না এই অবস্থা হবে, আমার নিজেরও কানের ডাক্তারের কাছে বোধহয় যেতে হবে। সমন্বয়তে সবচেয়ে বড় ভুক্তভোগী। থ্যাঙ্কস টু জীবান। কাব্য, বুঝতে পারছো কেন বলছিলাম? বুঝতে পারছো তো, তাই না? তোমার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল বুঝতেই পারছো। আমাদের স্টুডিওর ভেতরেই সেরকম একটা অবস্থা হয়ে গেছিল। ধন্যবাদ বলবো নাকি জীবান আমি জানি না, কিন্তু আমার কোনো মন্তব্য নেই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা মানে শুনতে পাচ্ছিলাম যে জীবানের বেশ অ্যাক্টিং স্কিলস আছে, তাই না? তো যেহেতু অ্যাক্টিং চলেই আসলো, কোনো একদিন হয়তো আমরা দেখবো যে জীবনের প্যারোডি কোনো একটা সিনেমা হলে, বড় সিনেমা হলে দেখানো হচ্ছে, বড় পর্দায় দেখানো হচ্ছে। আপাতত বড় পর্দায় যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর কথা আমি একটু বলে দিই। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাতে নিয়মিত মুক্তি পাচ্ছে দেশ বিদেশের সেরা সব মুভি। যেসব মুভিগুলো চলছে তার কয়েকটি হচ্ছে ছুঁয়ে দিলে মন, দ্য ল্যাজারাস এফেক্ট, মর্ডিকাই। এছাড়াও দেখা যাবে নতুন সব 3D মুভি, যেমন অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন 3D, ইনসার্জেন্ট 3D। রোমাঞ্চকর সব মুভিগুলো দেখতে চলে যাও ব্লকবাস্টার সিনেমাজে। ব্লকবাস্টার সিনেমাজে এক্সক্লুসিভ রেডিও পার্টনার ABC রেডিও FM 89.2। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবার ফেরত আসছি। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে 221 ABC লিখে স্পেস দিয়ে নিজের নাম কথা লিখে পাঠিয়ে দিতে পারো 2221 নম্বরে। এছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজ ABC রেডিও FM 89.2, সেখানে লিখতে পারো। আমার একটা পেজের সাহায্যে সমন্বয় SAMANNOY, সেখানে লিখতে পারো। ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফেরত আসছি। FM 89.2